আসলেই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য তথাকথিত মুখোশধারী এক ধরনের রাজনৈতিক কর্মী আছে যারা সাংবাদিকতার মুখোশ ধরে থাকে। এরাই দায়ী। এরা বাড়িয়ে খুঁচিয়ে প্রশ্ন করে অন্য দলের ব্যাপারে সমালোচনা বের করবে, আর দলে দলে দূরত্ব তৈরি হবে, সংঘাত সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়, রক্তপাত হয়। বাংলাদেশের অধিকাংশ সমস্যা দেখলে আপনি বুঝে নিতে পারবেন এগুলোর পিছনে দায়ী মূলত সাংবাদিকরা। আজকে আমি আমার আসলে মোস্তফা ফিরোজ ইদানিং তার ফালতু কাজকর্মগুলো চোখে পড়ে, তারপর আপনাদেরকে বিরক্ত করি, মাঝে মাঝে অ্যাওয়ারনেসের দরকার হয়। আসলে মনের কথা খুলে বলার জন্যই তো চ্যানেল বা সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা, এগুলো তো দালাল, ভারতের দালাল, কেউ আওয়ামী লীগের দালাল, বাঁচার জন্য এখন বিএনপির দালাল। এদের আস্থা নাই। 36টা টেলিভিশন চ্যানেলে একদিনে যা ভিউ হয়, সব টকশো নাটক মিলে এক পিনাকির সমান হয় না, বুঝলেন না? এদের উপরে এখন মানুষের ভরসা নাই। এই মোস্তফা ফিরোজ আজকে বলছে, নাহিদ ইসলাম একটা বক্তব্য দিছে গতকাল মিরপুরে। সে সত্য কথা বলছে, তবে কারোর নাম নিয়ে বলে নাই। সে বলছে, নাহিদ ইসলাম বলছেন, আমাদের বিপ্লবের নায়ক কিন্তু নাহিদ ইসলাম, যে কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড, এগ্রিকালচার কার্ড দিয়ে প্রতারণা করতেছে। আবার আরেকদিকে আপনি যারা ব্যাংক ঋণ খেলাপি, টাকা মারছে, সরকারের, দেশের জনগণের টাকা মারছে, তাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন। আবার অন্যদিকে গিয়ে আপনি ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ড দেওয়ার টাকা আপনি পাবেন কোথায়? এই কথাগুলো তিনি বলছেন। মোস্তফা ফিরোজ কি বলতেছে? বিএনপি এখনো কেন কিছু বলছে না, কেন প্রেস রিলিজ দিচ্ছে না, কেন বিএনপি পাল্টা বক্তব্য দিচ্ছে না? দেখেন খোঁসানি উস্কানি কোথা থেকে দিচ্ছে। ওদিকে তারেক রহমান সিলেটে গিয়ে জান্নাতের টিকিটের কথা জামাত যতবার বলছে, বিএনপির নেতারা, প্রার্থীরা আরো তার চাইতে বেশি বলছে। তো তারেক রহমান তার নেতাদের কথাবার্তা কোট করে জামায়াতকে আক্রমণ করে কথা বলছে। সেই ব্যাপারে কিন্তু মোস্তফা ফিরোজ কিছু বলে নাই। যাই হোক, আসল কথায় আসি। এই যে ডাক্তার শফিক যে প্রধানমন্ত্রী হবে, নির্বাচনের পরে দেখা যাবে আসলে কে হবে, যে আগামীতে প্রধানমন্ত্রী হবে, তার প্রতি আমাদের এক্সট্রা কিছু ডিমান্ড আছে না? আগামী দিনের জন্য, 5 বছরের জন্য আমরা কাদের হাতে ক্ষমতা দিব? এখন আপনার আসনে, আমাদের আসনে যে এমপিরা আছে, তাদের উপরে ভিত্তি করেই তো ডাক্তার শফিক হোক, তারেক রহমান হোক, যেই হোক প্রধানমন্ত্রী হবে। তাদের উপর, এই এমপিদের উপরে ভিত্তি করেই তো হবে, যেই দলের এমপি বেশি হয়। সুতরাং আপনি যাকে ভোট দিবেন, বুঝে শুনে ভোট দিবেন। তার শক্তি আছে এই কারণে ভোট দিবেন না। ওই শক্তি আপনার পিছনে ব্যয় করবে, আপনাকে দমন করতে সেই শক্তি ব্যয় করবে। তা কার ভিতরে কতটা মানবিক দরদ আছে সেটার উপরে ভিত্তি করে ভোট দিবেন। কার কাছে আপনার স্ত্রী, কন্যা, সন্তান, মা বাবা নিরাপদ, এরকম প্রার্থীকে আপনি ভোট দিতে হবে। আপনি যদি শক্তিশালী লোককে ভোট দিয়ে তার উপরে নিজেকে সঁপে দেন, সে আপনাকে হজম করে ফেলবে। বরং ভদ্র, সভ্য, সৎ লোককে ভোট দিতে হবে এবং তার শক্তি বৃদ্ধির জন্য আপনি নিজে কাজ করতে হবে। আমাদের তো একটা অভ্যাস আছে, আমার কাছে ধরেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আপনি ব্যাংকে রাখবেন, মাসে আপনি ধরেন এই 10 লাখ টাকা বা 1 লাখ টাকা পাবেন। ব্যাংক আপনাকে মাসে 1 লাখ টাকা করে 80,000 বা 90,000 সুদ দিবে, আপনি আরামে বসে বসে খাবেন। তাহলে আপনি পাবেন, এইভাবে আপনি 10 বছর চলবেন। এখন আপনি 1 কোটি টাকা দিয়ে যে অ্যাসেট কিনতে পারবেন, যে জমি কিনতে পারবেন, 10 বছর পরে কি আপনি সেই জমি কিনতে পারবেন? পারবেন না। অর্ধেক কিনতে পারবেন আপনি। তাহলে আসলে আপনার টাকা কি কমলো নাকি বাড়লো? আপনি অলস নিজেকে সঁপে দিলেন, ওই টাকার উপরে নিজেকে সফর্দ করে দিয়েছেন, ওই টাকা আপনাকে খেয়ে ফেলছে। আপনি টাকা খাইছেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি টাকা খাইতেছি, আসলে টাকা আপনাকে খেয়ে ফেলতেছে। আপনার টাকা প্রকৃতপক্ষে অর্ধেক হয়ে আছে। 10 বছর পরে আপনি দেখবেন যে এখন যেই টাকা দিয়ে যেই জমি কিনতে পারেন, ওই টাকা দিয়ে আপনি 10 বছর পরে অর্ধেক জমি কিনতে পারবেন। সুতরাং
সার্বক্ষণিক নিজের শক্তিকে সৎ প্রার্থীর পেছনে ব্যয় করতে হবে তার শক্তি বৃদ্ধির জন্য, যেন সৎ লোকের শক্তিটা আমার জন্য কাজে লাগে। কিন্তু এমন লোককে আপনি ভোট দিবেন যার স্টেনগেন আছে, অস্ত্র আছে, সন্ত্রাসী আছে, সে সন্ত্রাসী পালে আপনাকে রক্ষা করার জন্য না। এ কারণে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাস নির্ধারিত হবে। আগামী 50 বছর বাংলাদেশ কিভাবে চলবে, এদেশের মানুষের মূল্য থাকবে কি থাকবে না, শহীদ শরীফ ওসমান হাদিদের বিচার হবে কি হবে না, জুলাই আন্দোলনের অগ্রনায়কদের শহীদদের বিচার হবে কি হবে না, আহতদের সম্মান থাকবে কি থাকবে না, এবারের নির্বাচনে সেই 50 বছরের ইতিহাস নির্ধারিত হবে। এবং খুব সতর্ক থাকতে হবে আমাদের, নির্বাচনের আগে পরে এমন কোনো ঘটনা যেন না ঘটে। আপনাদের প্রত্যেকের দায়িত্বপূর্ণ ঘটনা রাখতে হবে। বিকজ বিলিভ ইট, এই পুলিশ আমাদের না, এই ওয়াকার আমাদের না। যদিও আর্মি ভালো, কিন্তু ওয়াকার এটাকে নষ্ট করে রাখছে। সুতরাং ওয়াকারও আমাদের না, এই পুলিশও আমাদের না। আমাদের সবাইকে নজর রাখতে হবে। ভাই, আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। আপনার জীবনে আপনার জন্মদিন আসে প্রতি বছরে একবার, আর ভোট আছে 5 বছরে একবার। সুতরাং ভোট ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউর বার্থডে। সুতরাং সেই হিসাবে ভোটের জন্য আপনাকে খুব ভেবেচিন্তে আমাদেরকে ভোট দিতে হবে, এবং সার্বক্ষণিক ভোট যেন সুন্দরভাবে হয়, সতর্কতার সাথে সবাই যেন ভাবতে পারে এই আমানতকে দেওয়ার জন্য, 5 বছরের ভবিষ্যৎ আমানতের জন্য, যেটি আমাদের আগামী 50 বছরের ভিত্তি শক্ত করবে। সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে। তবে একটা জিনিস স্পষ্টভাবে বলে ফেলি, সারা বাংলাদেশ জুড়ে যেই রব উৎসব চলছে, সবাই বলতেছে ভোটের উৎসব চলতেছে। আর আমার কাছে কি মনে হয় জানেন, ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তুতি চলতেছে। মানুষের যে জোয়ার, এই জোয়ার দেখে যা মনে হয়েছে, সত্যিকার অর্থে যদি তাই হয়, তাহলে ডাক্তার শফিকের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। এবং এই জোয়ার, এই রব, মানুষের এই আনন্দ, চেহারা সুরত মানুষের যেন হালকা হয়ে গেছে। ডাক্তার শফিককে প্রধানমন্ত্রী বানানোর তোড়জোড় চলতেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ওই যে বক্তব্য দেয় না মানুষ, গ্রাম থেকে গ্রামতর, শহর থেকে শহরতলি, প্রতিটা জানালার দিকে তাকালে মনে হয় যেন মানুষের মনের উৎসব বেরোচ্ছে। আমার খুব ভালো লাগে। তবে এই আনন্দ আমার মেয়ে আমার সাথে যদি থাকতো, খুব উপভোগ করত, খুব আনন্দ পেত আমার মেয়েটা। এটা ভাবলে আমার মন একটু খারাপ হয়ে যায়। আমার মেয়েটা যেন জান্নাতে খুব সুন্দর থাকে, এই দুনিয়ার আমার কাছে যা থাকতো তার চাইতে যেন ভালো থাকে। একটু দোয়া করেন। আর এটা যদি আমি স্বপ্নে জানতে পারি, আমার কাছে আরো ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।